হ্যাঁ, মানুষের বাবাও তো বোধহয় বাড়ি নিয়ে যাচ্ছে না? হ্যাঁ, এখন মানে ওনাদের তো আবার রিলিজিয়াস অনেকগুলো ইয়া আছে। তো আগে শরীয়তপুর নিয়ে যাবে, ওখান থেকে দাফন সম্ভবত মৌলভীবাজারে করবে। তো মৌলভীবাজারে? শরীয়তপুরে যে মৌলভীবাজারে, জি। শরীয়তপুর তো একদিকে, মৌলভীবাজার একদিকে। অনেক দূর, তো সম্ভবত আজকে মানে কালকে ভোরে হয়তো শরীয়তপুর পৌঁছানোর চিন্তা, কালকে আবার দুপুরের দিকে ওখান থেকে রওনা দিয়ে মৌলভীবাজারে পৌঁছে পরশুদিন হয়তো দাফন হবে, বা কালকে ও, রাতেও হতে পারে। মৌলভীবাজারও কি ওনাদের ইয়েতে আছে, আস্তানা বা এরকম কিছু জি, আছে? ওদের আস্তানা আছে, জি। ওটা মনে হয় মেইন আগে রোড? থেকে ইনস্ট্রাকশন ছিল, কিন্তু মেইন ইয়া হচ্ছে আপনার শরীয়তপুরে। সেটাই তো, ওদের যে দরবার শরীফ তো শরীয়তপুরে। জি, মেইন দরবার শরীফ শরীয়তপুরে। এটা সম্ভবত মানে মগনির যে দাদা, যিনি আর কি বড় পীর সাহেব ছিলেন ওই বংশের, উনার হম। মাজার আছে শরীয়তপুরে, এবং উনার ইনস্ট্রাকশন ছিল যে মৌলভীবাজারে হবে আর কি ছেলের। ও, আচ্ছা আচ্ছা। স্যার আমাদের সবাই স্যার প্রেজেন্ট আছে না স্যার, আপনার অনুমতি দিলে স্যার আমরা প্রোগ্রামটা শুরু করতে পারি। হম হম। Sure. ওকে দাঁড়িয়ে দেবো, টাকা লাগবে না? মাসুদুর রহমান স্যার, তাহলে হ্যাঁ আমরা হ্যাঁ শুরু হ্যাঁ করে দিব হ্যাঁ, স্যার। আমরা শুরু করতে পারি, আমরা রেডি আছি। জি স্যার। স্যার শুভ সন্ধ্যা, ডিস্টিংগুইশড প্রফেসর, রেসপেক্টেড ডক্টর, লার্নেড অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর রুবায়েত আদনান, স্কয়ার ফার্মাসিউটিক্যাল পক্ষ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা একটি করোনা মহামারীর মধ্যে দিয়ে আমাদের সময় অতিবাহিত করছি। এটা শুধু জাতীয় দুর্যোগ না, এটা আন্তর্জাতিক দুর্যোগ। এই দুর্যোগের মধ্যেও আমাদের দুজন সম্মুখ সারির যোদ্ধা তাদের আমাদের বাংলাদেশের করোনা রোগীদেরকে আন্তরিকভাবে সেবা দিয়ে যাচ্ছেন। তার মধ্যে অন্যতম প্রফেসর ডক্টর আহমেদুল কবির স্যার, হি ইজ দ্য সেক্রেটারি জেনারেল বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন, and Dr. Ryan Rabbani sir, he is a consultant and coordinator of COVID isolation unit, Square Hospital. আমরা তাদেরকে আজকের প্রোগ্রামে পেয়ে খুবই আনন্দিত। এবং আজকে আমাদের মধ্যে আরও আছেন আমাদের মডারেটর হিসাবে ডক্টর মোহাম্মদ মাসুদুর রানা স্যার। সে একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফার্মাকোলজি, চিটাগাং মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছেন। সো আমি আর দীর্ঘায়িত না করে আমার কথা আমি ডক্টর মাসুদুর রানা স্যারকে বলছি আজকের প্রোগ্রামের সঞ্চালক করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর রুবায়েত আদনান। আসলে সময় অনেক পেরিয়ে গেছে, আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাই। যেমনটি আমরা জেনেছি, আজকের ওয়েবিনারের বিষয়বস্তু হচ্ছে রোল অফ প্রোবায়োটিক্স ইন অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া অ্যান্ড ইমিউনিটি, যেখানে প্যানেল অফ এক্সপার্ট হিসেবে আছেন আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর আহমেদুল কবির স্যার, অনারারি সেক্রেটারি জেনারেল অব বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন অ্যান্ড প্রফেসর অফ মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজ। এবং প্যানেল অফ এক্সপার্টের আরেকজন সদস্য হচ্ছেন ডক্টর রায়হান রাব্বানি, কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন অ্যান্ড আইসিইউ, স্কয়ার হসপিটাল। এবং কিনোট স্পিকার হিসেবে আমরা আমাদের সঙ্গে পেয়েছি ডক্টর আফতাব ইউসুফ রাজ, যিনি সিনিয়র কনসালটেন্ট নিউরোটেকনোলজি, স্কয়ার হসপিটালে কাজ করছেন। আমি সরাসরি ডক্টর আফতাব ইউসুফ রাজের কাছে চলে যাচ্ছি, তাকে অনুরোধ করছি আপনি আপনার উপস্থাপনা যদি আমাদের সামনে নিয়ে আসেন। ডক্টর আফতাব ইউসুফ রাজ। আফতাব স্যার, স্যার আপনার প্রেজেন্টেশনে স্লাইড শেয়ারটা ওপেন করে, শেয়ার স্ক্রিনটা ওপেন করে স্যার আপনার প্রেজেন্টেশনটা আমাদের সামনে নিয়ে আসবেন স্যার। হ্যালো। হ্যাঁ জি, স্যার শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি। আমাকে কিন্তু শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার একটু মিস ইনফরমেশন হয়েছে। আমাকে কিন্তু বলা হয়েছে যে এই ওয়েবিনারে অ্যাজ এ ডিসকাশন থাকবে। আমাকে কিন্তু ওই যে কিনোট স্পিকার ওইভাবে কিন্তু আই ওয়াজ নট রেডি ফর দ্যাট। আপনি যেভাবে রেডি করেছেন সেভাবেই আমরা শুনি, অসুবিধা নেই। আমি ছিলাম যে আমি তো স্কয়ার ফার্মা আরেকটা ওয়েবিনারে ছিলাম। জি, ওই যে ডিসকাশন, মানে ইফ ইউ ক্যান থ্রো দ্য সাবজেক্ট উই ক্যান ডিসকাস, মানে ওইরকম একদম ফরম্যাটে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কিন্তু আমি ওইভাবে রেডি করিনি, কিন্তু আমাকে বলা হয়েছে যে ইউ উইল বি ইন দ্য ওয়েবিনার অ্যাজ এ ডিসকাশন। আচ্ছা আচ্ছা। এখন আমার কাছে ইনফরমেশন ছিল আপনি কি স্পিকার হিসেবে থাকবেন। অসুবিধা নেই, আপনি যেভাবে রেডি করেছেন পাওয়ার পয়েন্ট নট নেসেসারিলি। আমি তাহলে শুরু করতে পারি? হ্যাঁ, শুরু করে দেন আপনি, মানে ভার্বালি। জি জি জি। আচ্ছা, তা অ্যাকচুয়ালি তো আজকের তো টপিকটা হচ্ছে যে probiotics, role of probiotics in antibiotic associated diarrhea and also immunity. I prefer to touch on the immunity. Actually, probiotic has a huge role on our immune system. We all know that the probiotics is basically nothing but live organisms. There is a healthy bacteria, and which when we consume in adequate amount, it confer a good
benefit to our health. So there's different type of probiotics, and probiotics has many functions. এর মধ্যে একটা হচ্ছে যে ইমিউনিটির উপরে এবং ইমিউন মডুলেটরি ফাংশন, এবং এইটা নিয়ে কিন্তু এখন প্রোবায়োটিক্সটাকে লেটেস্ট খুব রিসার্চ হচ্ছে যে ইমিউনো মডুলেটরি এফেক্ট অফ প্রোবায়োটিক্স। এখন আমরা সবাই জানি যে আমাদের ইমিউন সিস্টেম কিন্তু টু টাইপস, একটা হচ্ছে ইনেট ইমিউনিটি আর একটা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি। ইনেট ইমিউনিটিটা হচ্ছে যে ইট ইজ দ্য ফার্স্ট লাইন ডিফেন্স, ইনেট ইমিউনিটি, এবং ইনেট ইমিউনিটি ডিপেন্ডস করছে অন দ্য ম্যাক্রোফেজ, নিউট্রোফিল and other cells like NK cells, এবং এই ইনেট ইমিউনিটিটা যখন কোনো প্যাথোজেন আমাদের শরীরে প্রবেশ করে ইন দ্য ফর্ম অফ ব্যাকটেরিয়া, ভাইরাস, ইন এনি ফর্ম, তখন ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে কিন্তু ইনেট ইমিউনিটি দে কামস ইনটু প্লে। এবং যখন ইনেট ইমিউনিটিটা স্টিমুলেট হয়, এই ইনেট ইমিউনিটি দেন প্রাইম করে অ্যাডাপটিভ ইমিউনিটি সিস্টেমকে। Innate immunity, যেটা আমি বললাম, it comprises the neutrophil, the first line soldier, then macrophage, then NK cell, natural killer cell, এবং যখন একটা প্যাথোজেন enter into our body through any route, সেটা ওরাল রুট হতে পারে, সেটা জিআই ট্র্যাক্ট দিয়ে হতে পারে, নোজ দিয়ে হতে পারে, ওই অ্যান্টিজেনটাকে কিন্তু রিকগনাইজ করে ম্যাক্রোফেজ এন্ড নিউট্রোফিল, এবং they have on their cell TLR receptor, যেটাকে বলা হয় টোল লাইক রিসেপ্টর, TLR receptor। ওই রিসেপ্টর থাকে অন দ্য সারফেস অফ দ্য ম্যাক্রোফেজ, এবং ম্যাক্রোফেজটা ওই রিসেপ্টর দিয়ে দে রিকগনাইজ দ্য ব্যাকটেরিয়া অর ভাইরাস অর প্যাথোজেন, এবং যখনই দে রিকগনাইজ করে, দেন দে স্টার্টেড preparing and alarming the other immune system, other parts of the immune system, and they then started secreting the ইনফ্লামেটরি সাইটোকাইনস গুলা, যেমন ইন্টারলিউকিন সিক্রেট করতে শুরু করে, এবং ইন্টারলিউকিন গুলা গিয়ে দেন অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমকে দ্বারা অ্যালার্ম করে দেয়। অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমটা হচ্ছে কম্প্রাইজেস হচ্ছে বি সেল এন্ড টি সেল। তো ওই ইন্টারলিউকিন সিক্রেটেড বাই দ্য ম্যাক্রোফেজ, যেটাকে আমরা সাইটোকাইন বলি, ওটা গিয়ে অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমটাকে স্টিমুলেট করে। আচ্ছা, যখন ওই টিএলআর রিসেপ্টর দিয়ে ম্যাক্রোফেজটা ব্যাকটেরিয়া বা প্যাথোজেনকে আইডেন্টিফাই করলো, এবং ওই রিসেপ্টরে এসে দেন দে অ্যাটাচড, এবং অ্যাটাচড হওয়ার পরে ম্যাক্রোফেজটা কিন্তু ওই প্যাথোজেনকে এনগালফ করে দিল। এনগালফ করে নেওয়ার পরে দুটো জিনিস হয়, একটা হচ্ছে যে ম্যাক্রোফেজ ওই প্যাথোজেনটাকে উইদিন itself it can destroy, it can cause lysis of the pathogen within the cell। আবার কোনো ক্ষেত্রে ম্যাক্রোফেজটা ওই প্যাথোজেনকে প্রেজেন্ট করে অন ইটস সারফেস, এই জন্য ম্যাক্রোফেজকে বলা হয় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এপি সেল। যখন ম্যাক্রোফেজটা ওই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের রোলটা প্লে করে, তখন the macrophage they place the bacteria on its surface। তখন ওই ম্যাক্রোফেজের সারফেসে ওই ব্যাকটেরিয়া বা প্যাথোজেনকে দেখে ম্যাক্রোফেজ যে ইন্টারলিউকিনস দিয়ে, আদার সাইটোকাইনস দিয়ে যে অ্যাডাপটিভ ইমিউনিটিকে অ্যালার্ম করলো, দেন দে রিকগনাইজ দ্যাট প্যাথোজেন অন দ্য ম্যাক্রোফেজ সারফেস। দেন ওই in the vicinity of the macrophage, then T cell, B cell চলে আসে, এবং T cell, B cell then come into immune role। এখন এখানে প্রোবায়োটিক্স এর ভূমিকাটা কি? So if we can consume good amount of probiotics in adequate, আমি বলছি good amount, it means adequate amount, এবং প্রোবায়োটিক্স এ কিন্তু there's different types of probiotic আছে, এবং different genera probiotics আছে, different species of probiotics আছে, এবং এক এক প্রোবায়োটিক্স কিন্তু স্পেসিফিক্যালি এক এক বডির এক এক অর্গান সিস্টেমের উপরে মোর কাজ করে। যেমন রেসপিরেটরি প্যাসেজে এক ধরনের প্রোবায়োটিক স্পেসিস কাজ করবে, গাট প্রবলেমে এক ধরনের প্রোবায়োটিক স্পেসিস কাজ করবে। সুতরাং আমরা যদি যখন কোনো পারসন ইনফেক্টেড হয় এবং তাকে যদি আমরা প্রপারলি প্রোবায়োটিক দিতে পারি, ওই মানে অর্গান স্পেসিফিক প্রোবায়োটিক্স, then the probiotics will কি করে, it potentiate both the innate immunity and adaptive immunity। Probiotics গুলা stimulate the action of the innate immunity cell, that macrophage, natural killer cell। Probiotics also boost the antibody production by the B cell। আমরা সবাই জানি যে T cell and B cell, T cellটা করে directly lysis of the bacteria or pathogen, আর বি সেল প্রডিউস করে অ্যান্টিবডি, এবং অ্যান্টিবডিতে গিয়ে দেন
they causes a destruction of the pathogens or bacteria. সুতরাং প্রোবায়োটিক্স কিন্তু আমাদের ইমিউন সিস্টেমের দুইটা আর্মকেই হেল্প করে। It also boosts the activity of the innate immunity and it also boosts the activity of the adaptive immunity. সুতরাং এইটাকে বলে immunomodulatory action of the probiotics. Probiotics আরেকটা কাজ করে যেটাকে বলা হয় যে ইমিউন টলারেন্স। এটা এখন রিসেন্ট রিসার্চ হচ্ছে ইমিউন টলারেন্সটা কি। ইমিউন টলারেন্সটা হচ্ছে যে আমরা সবাই জানি যে কিছু অটোইমিউন ডিজিজ আছে। অটোইমিউন ডিজিজে our cell become enemy to our cell, মানে আমাদের নিজেদের সেলই আমাদের সেলটাকে as a pathogen treat করে and they then started producing antibody against our own cell, যেটাকে বলে অটো অ্যান্টিবডি that leads to autoimmune disease. সুতরাং এই যে আমাদের শরীরে যে আমরা আমাদের সেলের এগেইনস্টে যে অ্যান্টিবডি প্রডিউস করছি না, এটাকে বলে ইমিউন টলারেন্স। এবং এই ইমিউন টলারেন্সটা যখন চলে যায় কোনো কারণে, তখনই আমাদের শরীরে আমরা আমাদের সেলের এগেইনস্টে কিন্তু অ্যান্টিবডি তৈরি করব, যেটাকে বলে অটো অ্যান্টিবডি, and that leads to autoimmune disease. এবং প্রোবায়োটিক্স কিন্তু it helps in maintaining the immune tolerance. সুতরাং যখন কোনো এখন বলা হচ্ছে যে অটোইমিউন ডিজিজ গুলাতে রিসেন্টলি প্রোবায়োটিক সাপ্লিমেন্ট দিয়ে দেখা হচ্ছে যে এই ইমিউন টলারেন্সটা আবার ফিরিয়ে আনা যায় কিনা। এবং রিসেন্ট একটা স্টাডি হচ্ছে এসিডিতে প্রোবায়োটিক্স দিয়ে। সুতরাং প্রোবায়োটিক্স একটা হচ্ছে যে ইমিউনিটির প্রথম কাজ হচ্ছে ইমিউন মডুলেটরি অ্যাকশন অন বোথ innate and adaptive immunity. Second হচ্ছে it has influence, you can the immune tolerance, it can maintain the immune tolerance. আরেকটা হচ্ছে যে epigenetic role of probiotics. So what is epigenetics? Epigenetics is very interesting. এটা হচ্ছে যে it is an interaction between gene and environment. We all know that we have genes. We have there is thousands of genes, millions of genes, এবং আমাদের ডিজিজ গুলা যে হচ্ছে এটা কিন্তু অনেক সময় জেনেটিক কিছু ফ্যাক্টর কাজ করে। আমাদের কিন্তু শরীরে বিশেষ করে যারা আমরা হেলদি পারসন তাদের মধ্যে কিন্তু গুড জিনস কিন্তু টু টাইপ, একটা হচ্ছে গুড জিনস এন্ড ব্যাড জিন। আমাদের শরীরে যারা হেলদি পারসন তাদের মধ্যে কিন্তু গুড জিনগুলা এক্সপ্রেস হয় এবং ব্যাড জিনগুলা কিন্তু সাপ্রেস থাকে। কিন্তু যদি কোনো কারণে আমরা বললাম এপিজেনেটিক্সটা কি, এপিজেনেটিক্সটা হচ্ছে যে জিনের সাথে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে একটা এই ইন্টারলিঙ্ক অথবা যেটা বলে ইন্টারঅ্যাকশন হয়। এবং যদি ব্যাড এনভায়রনমেন্ট থাকে, ব্যাড এনভায়রনমেন্ট ইন দ্য সেন্স অফ আমাদের শরীরে ইনফেকশন হলো, দ্যাট ইজ এ ব্যাড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। স্মোকিং ইজ এ ব্যাড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। Environmental pollution is a bad environmental factor. যখন we come across the bad environment, তখন ওই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলা ব্যাড জিন গুলাকে এক্সপ্রেস করতে হেল্প করে। তখন দেখা যায় যে গুড জিন গুলো সাপ্রেস হয়ে যায়, ব্যাড জিন গুলো এক্সপ্রেস হয়। এটাকে বলা হয় যে অনেকটা সুইচ অন এন্ড সুইচ অফ। আমরা যদি সুইচটাকে চিন্তা করি, সুইচ দিয়ে আমরা যদি বাল্বটা যেরকম অন এন্ড অফ করি, এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলা হচ্ছে এই সুইচের মতো। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলা সুইচ অন করে ব্যাড জিন গুলাকে অন মানে এক্সপ্রেস করতে পারে যদি ব্যাড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকে, আর গুড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকে আবার উল্টা করে, তারা ব্যাড জিন গুলাকে সুইচ অফ করে দিয়ে গুড জিন গুলাকে সুইচ অন করে দেয়। এখানে প্রোবায়োটিক্স one of that environmental factor মধ্যে একটা কিন্তু আছে গুড ডায়েট। What are the environmental factor? Good environmental factor এর মধ্যে হলো healthy lifestyle. Good environmental factor হচ্ছে আমার good healthy food. Good environmental factor হচ্ছে যে আমি nutritious diet খাবো। আর bad environmental factor হচ্ছে যে আমার unhealthy lifestyle, smoking, I come across infection. সুতরাং probiotics গুলা কিন্তু it is a good environmental factor এবং it helps in expression of good genes. সুতরাং probiotics এই epigenetics এই যে একটা মেকানিজম, এখানেও একটা ইনফ্লুয়েন্সিং এবং পজিটিভ ইনফ্লুয়েন্সিং এফেক্ট আছে। তাহলে কি কি হলো? ইমিউনোমডুলেটরি এফেক্ট হচ্ছে ইমিউন টলারেন্সে প্রোবায়োটিক্স হ্যাজ এ ভেরি পজিটিভ ইফেক্ট। epigenetics এর উপর in expressing the good genes and also suppressing the bad gene, এখানেও প্রোবায়োটিক্স একটা ইফেক্ট আছে। আরেকটা লেটেস্ট একটা রিসার্চ হচ্ছে যেটা হচ্ছে যে অন দ্য গ্লুটাথিয়ন। হোয়াট ইজ গ্লুটাথিয়ন? গ্লুটাথিয়নকে এখন বলা হচ্ছে যে এটা হচ্ছে যে এখন কিন্তু ওই ভিডিওটা কিছুটা রিলিজিয়াস এর
থিং এর সাথে কন্ট্রাডিক্ট করলেও করতে পারে, বলা ইমমর্টালিটি। বলা হচ্ছে যে গ্লুটাথিয়ন আমাদের এইজিং প্রসেসটাকে স্লো করে দিতে পারে, স্লো করে মানে কিছুটা ইমমর্টালিটির দিকে নিয়ে যেতে পারে। এটা মানে খুবই রিসেন্ট রিসার্চ। সুতরাং গ্লুটাথিয়ন লেভেলটা যদি শরীরে যাদের বেশি থাকে তাদের কিন্তু এইজিং প্রসেসটা স্লো হয়ে আসে, আর যাদের বডিতে গ্লুটাথিয়ন লেভেলটা কম থাকে তাদের এইজিং প্রসেসটা এক্সেলারেট করে। সুতরাং আমরা কিভাবে গ্লুটাথিয়ন লেভেলটা শরীরে বাড়াতে পারি, এর মধ্যে প্রোবায়োটিক্স হ্যাজ এ রোল অলসো হিয়ার। প্রোবায়োটিক্স কি করে, প্রোবায়োটিক্সটা গ্লুটাথিয়নটা তৈরি হয় কিন্তু লিভার থেকে। ইফ উই সাপ্লিমেন্ট প্রোবায়োটিক্স, প্রোবায়োটিক্সটা লিভারকে স্টিমুলেট করে গ্লুটাথিয়ন সিনথেসিসটা বাড়িয়ে দেয়। প্রোবায়োটিক্স অলসো গ্লুটাথিয়নটা যেন প্রপারলি ইউজ করতে পারে আমাদের বডিতে, ইউজ অফ গ্লুটাথিয়নটাকেও বাড়িয়ে দেয়। আরেকটা হচ্ছে প্রোবায়োটিক্স এক্সট্রাক্ট গ্লুটাথিয়ন ফ্রম দ্য এনভায়রনমেন্ট। সুতরাং প্রোবায়োটিক্সটা কিন্তু এই গ্লুটাথিয়ন লেভেলটাকে আমাদের ব্লাডে বাড়িয়ে দিয়ে আমাদের এইজিং প্রসেসটাকে স্লো করে দিতে পারে। So it has a huge role, probiotics, in our anti-aging process. Probiotic is anti-aging role আছে। আচ্ছা, আরেকটা বলা হচ্ছে যে আমরা জানি যে সেরোটোনিন, সেরোটোনিন we know that it is a happy hormone। মানে সেরোটোনিনটা যাদের ব্লাডে থাকে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে, তাদের একটা ওয়েল বিং ফিলিং হয়। সেরোটোনিনটা আমাদের বডিতে একটা ওয়েল বিং স্ট্যাটাসটা মেইনটেইন করে। সেরোটোনিনটা মেইনলি পাওয়া যায় দুটো জায়গাতে, একটা হচ্ছে ব্রেন এন্ড দ্য গাট, এবং ম্যাক্সিমাম পাওয়া যায় কিন্তু গাটে। এবং গাটে যে লিম্ফয়েড সেলগুলো আছে যেটাকে বলা হয় যে এন্টেরোক্রোমাফিন সেল, তারা এই সেরোটোনিনকে সিক্রেট করে। এই সেরোটোনিনের প্রিকরসরটা হচ্ছে ট্রিপ্টোফ্যান, অ্যামাইনো অ্যাসিড। tryptophan. Hello? হ্যাঁ, হ্যালো হ্যালো ডক্টর আদনান, স্যার সিগন্যাল ছিল। হ্যাঁ স্যার, স্যার এটা নেটওয়ার্কের সমস্যা ছিল মনে হয়। হ্যাঁ, স্যার এটা আনমিউট করে কথা বলবেন, আফতাব স্যার। হ্যাঁ স্যার। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। শোনা যায়? জি স্যার শোনা শুনতে পাচ্ছি। ইজ ওকে? জি, Yes, sir. এখন ক্লিয়ার। আচ্ছা, আমি সেরোটোনিন নিয়ে তাহলে বলছি না। জি, সেরোটোনিনটা হচ্ছে হ্যাপি হরমোন। হ্যাঁ, সেরোটোনিন হচ্ছে হ্যাপি হরমোন এবং এটা আমাদের ওয়েল বিংটাকে বাড়িয়ে দেয়। তাহলে প্রোবায়োটিক্সটা কি করে, এটাও কিন্তু প্রোবায়োটিক্স সেরোটোনিন লেভেলটাকে বাড়িয়ে দেয় আমাদের শরীরে। কিভাবে বাড়ায়? যে সেরোটোনিনের প্রিকারসর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যানটা কনভার্ট হয়ে সেরোটোনিন হয় এবং প্রোবায়োটিক্সটা ট্রিপ্টোফ্যান থেকে সেরোটোনিনকে কনভার্টে হেল্প করে। সুতরাং প্রোবায়োটিক also has a role in making serotonin more in the body, so it also helps in well-being of our body. That these are all the positive effect of probiotics. এখন we can discuss or I can go further. আচ্ছা, এখন আপনি এতক্ষণ তো ইমিউনিটি ডেভেলপমেন্টের উপরে প্রোবায়োটিকের রোলটা বললেন। এখন আমি দুইটা বিষয় আপনার কাছে ক্লিয়ার করতে চাচ্ছি, এটা তো আমার কমন পিপলকেও জানতে হবে। তাহলে যে প্রোবায়োটিকের কথা বললাম আমরা, এত উপকারী ভূমিকা আছে, তাদের কমন সোর্স মানে ফুড সোর্স গুলো যদি আমাদের পিপল জানতে পারতাম, কোথা থেকে তারা প্রোবায়োটিকটা পাবে? দোকান থেকে মানে ওষুধ হিসেবে কিনবে নাকি খাবার হিসেবে পাবে? তাহলে কোন খাবার? না, বলা হচ্ছে যে প্রোবায়োটিক্সটা যে কোনো হেলদি ফুডের মধ্যে প্রোবায়োটিক্স থাকে, কিন্তু যেটা আমি আগেই আমার শুরুতেই বলেছিলাম যে প্রোবায়োটিকের ডক্টর আদনান, স্যারের ওইখানে নেটওয়ার্কে একটু সমস্যা আছে মনে হচ্ছে। স্যার যেখান থেকে কথা বলছেন স্যার, হ্যাঁ, তাহলে স্যার আমরা স্যার নেক্সট ইসে চলে যেতে পারি স্যার। আমরা
আমরা আহমেদুল কবির আহমেদুল কবির স্যারের কাছ থেকে তাহলে আমরা আমাদের সাথে আছেন, তাদের সাথে অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া নিয়ে আমরা একটু আহমেদুল কবির স্যারের কাছ থেকে তাহলে একটু জানার চেষ্টা করি। স্যার, আহমেদুল কবির স্যার। জি জি, থ্যাংক ইউ। স্যার, এখন তো আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আমাদের একটা অনেক বড় একটা কনসার্নের বিষয় হয়ে গেছে, এবং পৃথিবীতে নতুন কোনো অ্যান্টিবায়োটিক পাইপলাইনে না, একদম নিউ মলিকিউল যা আছে শুধুমাত্র মডিফিকেশন অফ এক্সিস্টিং মলিকিউল। এইরকম অবস্থায় যে আমাদের অ্যান্টিবায়োটিক যে ব্যবহার এবং সেই ব্যবহার করে যে ডায়রিয়া, যেটা অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া, এটা সম্বন্ধে স্যার আপনার কাছ থেকে আমরা কিছু জানতে চাচ্ছি। আমি জিনিসগুলো একটু সহজ করে বলার চেষ্টা করি, জি স্যার। মানে একটু কঠিন না করে, অনেকে নর্মালি শুনতে চাইবে। আমাদের আগে বুঝতে হবে যে আসলে আমাদের পার গ্রামে, আমাদের ইয়েতে কোলনে মোর দেন 10 টু দি পাওয়ার 10 থেকে 10 টু দি পাওয়ার 12 ব্যাকটেরিয়া। আপনি যদি টোটাল ক্যালকুলেট করেন, আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের জিআইটিতে 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া, এবং এর 500 স্পেসিস আছে, এদের মোর দেন 500 স্পেসিস। তার মানে আপনার হিউম্যান বডি, একটা হেলদি লিভিং বডি ইজ এ ব্যাকটেরিয়ার একটা বিশাল কারখানা, পুরা জিআই সিস্টেম। এখন এই যে ব্যাকটেরিয়া গুলো এখানে থাকছে, এর মধ্যে কিন্তু কিছু ব্যাকটেরিয়া হচ্ছে যেগুলো খুবই উপকারী, আবার কিছু ব্যাকটেরিয়া কিন্তু আপনার জন্য খুবই হার্মফুল। এইটা দেয়ার ইজ এ চেক এন্ড ব্যালেন্স ইন দ্য জিআই সিস্টেম। এখন এই চেক এন্ড ব্যালেন্স সিস্টেমটা যখন আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করছেন, তখন ইনোসেন্ট বাইস্ট্যান্ডার যারা আপনার বডির জন্য উপকারী ব্যাকটেরিয়া, সেগুলো যখন আপনার এই অ্যান্টিবায়োটিকের কারণে কমে যাবে, তখন যেই ব্যাকটেরিয়াগুলি ক্ষতি করছে সেগুলো কিন্তু আপার হ্যান্ড নিচ্ছে ন্যাচারালি। তখন জিআই যে ইমিউন সিস্টেম, যেটা ডক্টর রাজ বলার চেষ্টা করলেন, অনেকগুলো পয়েন্ট উনি বলেছেন। এর মধ্যে আমাদের কয়েকটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে। গাট অ্যান্ড ব্রেইন অ্যাক্সিস, জিআই সিস্টেমের সঙ্গে কিন্তু আপনার ব্রেইনের বিশাল কানেক্টিভিটি। আপনার জিআই লিভার, আপনার জিআই সিস্টেম যদি খুব হেলদি থাকে, তাহলে আপনার ব্রেইন, মাইন্ড, নার্ভাস সিস্টেম, আপনার মেমোরি, লার্নিং, mood, everything is related with that. But if you have a very good GI system, then you will see যে আপনার স্ট্রেস হরমোনও কম রিলিজ হবে, কারণ আমার জিআই সিস্টেমের সঙ্গে কিন্তু ব্রেইনের সঙ্গে সরাসরি রিলেটেড। যেমন ধরেন, আমি যদি খুব সহজ করে বলি, আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের সঙ্গে নিউরো এন্ডোক্রাইনের মাধ্যমে আপনি ব্রেইনে চলে যাচ্ছেন হরমোনের মাধ্যমে, কারণ জিআই সিস্টেমে যে স্মল পেপটাইড গুলি থাকে, কারণ স্মল অলিগোপেপটাইড গুলো, সেই পেপটাইড হরমোনগুলির জন্য কিন্তু নিউরো এন্ডোক্রাইন সিস্টেম দিয়ে আপনার ব্রেইনে স্টিমুলেশনটা চলে যাচ্ছে। আবার সরাসরি ডাইরেক্ট আপনার নার্ভাস সিস্টেমে স্মল চেইন ফ্যাটি অ্যাসিড দিয়েও কিন্তু আপনার ইনফরমেশন গুলি যাচ্ছে। এইভাবে দেখা যাচ্ছে যে পুরো সিস্টেমগুলি, জিআই সিস্টেম আমাদের বডির একটা বিশাল একটা সিস্টেম। এখন আপনি যখন অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, তখন ন্যাচারালি যে ব্যাকটেরিয়া গুলো আপনার এই চেক এন্ড ব্যালেন্স করতো, যেটা মিউকোসাল ইন্টিগ্রিটিটা তৈরি করতো, জিআই আপনার সারফেসটাকে ঠিক রাখতো, সেগুলো কিন্তু ইনজিউর্ড হচ্ছে। তখন অ্যান্টিবায়োটিক ইনডিউস যে ডায়রিয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি যদি সাপ্লিমেন্টটা দেন, প্রোবায়োটিক্স দেন, তাহলে সেই রিকভারি এবং রিজেনারেশন এবং হেলথি সিস্টেমের দিকে কিন্তু আপনি খুব সহজেই মুভ করছেন। এখন বিষয়টা হচ্ছে, অনেকগুলো প্রশ্ন আসবে যে ধরেন আমরা যে প্রোবায়োটিক্সটা ইউজ করছি, প্রোবায়োটিক্স একটা জিনিস বুঝতে হবে, দিস ইজ নট এ মেডিসিন। অনেকেই বুঝতে চাচ্ছেন যে এটা কিন্তু ইউএস এফডিএ কখনো মেডিসিন হিসেবে কিন্তু ডিক্লেয়ার করেনি। প্রোবায়োটিক্স ইজ নাথিং বাট এ ফুড সাপ্লিমেন্ট, এবং মোস্ট অফ দি কেসেস অল দিস প্রোবায়োটিক্স আর ভেরি সেফ এবং হেলথের জন্য কোনো রকম হার্মফুল না। তাহলে পরে প্রোবায়োটিক্স ইজ নাথিং বাট এ লাইভ ব্যাকটেরিয়া, আমরা খেয়ে ফেলতেছি এই ব্যাকটেরিয়া গুলো, যেগুলো আমি অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে সেগুলো মরে গেছিল, সেটাকে আমি রিপ্লেস করছি আমার জিআই ইন্টিগ্রিটি এবং জিআই সিস্টেমটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবার জন্য। এখন আমি লাইভ ব্যাকটেরিয়া গুলো দিচ্ছি, তো এগুলোর মধ্যে দুইটা জিনিস হচ্ছে, আপনার দুই ধরনের জিনিস হয়। আপনি লাইভ ব্যাকটেরিয়া দিচ্ছেন ফুড সাপ্লিমেন্ট হিসেবে দিতে পারেন, কিন্তু আপনি ন্যাচারাল ফুডও কিন্তু প্রোবায়োটিক্স আছে। ন্যাচারাল ফুড অনেকেই দেখবেন যে ইয়োগার্ট খাচ্ছে, তারপরে এগের যে জিনিসটা খাচ্ছে, অন্যান্য জিনিস, বিভিন্ন রকম ফুড সাপ্লিমেন্ট প্রত্যেকটা ফুডেই থাকে, কিন্তু সেই অ্যামাউন্টটা সাফিসিয়েন্ট না, যেটা আপনার ডায়রিয়া, অ্যান্টিবায়োটিক ইন্ডিয়াস ডায়রিয়া কভার করবার মতো না। দ্যাট ইজ এ ভেরি ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্ট। যখনই ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্ট থাকে, তখনই কিন্তু ফুড সাপ্লিমেন্টের প্রশ্ন আসে। যে কারণেই কিন্তু ফুড সাপ্লিমেন্ট হিসেবে আমরা প্রোবায়োটিক্সটা ইউজ করছি টু রিপ্লেস দ্য লস্ট। এখন প্রোবায়োটিক শুধু কিন্তু সিঙ্গলি কাজ করবে না, আমাদের আরেকটা জিনিস এখানে জানা খুব দরকার, যে আমরা যদি প্রোবায়োটিক্স দিই, ব্যাকটেরিয়া যেগুলো আমরা দিচ্ছি তাদেরও তো সার্ভাইভালের প্রশ্ন। এর সঙ্গে তো প্রিবায়োটিক্সও ভেরি ইম্পর্টেন্ট। এই টার্মটাও কিন্তু পাশাপাশি খুব জরুরি। প্রোবায়োটিক্স এর সঙ্গে প্রিবায়োটিক এন্ড সিনবায়োটিক, দেয়ার আর থ্রি থিংস। প্রিবায়োটিকটা হচ্ছে আপনার, এটাও কিন্তু নর্মাল
ফুড বা ফুড সাপ্লিমেন্টের মধ্যেই থাকে, মিল্কে থাকে, অনিয়নে থাকে, তারপর বিনে থাকে, আপনার নর্মাল যে খাবার টাবার আমরা খাচ্ছি যেগুলো হচ্ছে ফাইবার জাতীয় খাবার, এগুলোতে প্রিবায়োটিক থাকে এবং দিজ আর নেভার ডাইজেস্টেড, এগুলো আনডাইজেস্টেড পার্টিকেল। এগুলো যখন আপনার কোলনে যাচ্ছে তখন প্রোবায়োটিক্স যখন এটার সঙ্গে কাজ করে, প্রোবায়োটিক্স যেটা করে এই প্রিবায়োটিক্স গুলোকে ব্রেকডাউন করে, ব্রেকডাউন করে স্মল চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি করে, অলিগোস্যাকারাইড তৈরি করে, এবং দিজ আর দ্য ভেরি ভেরি গুড থিংস ফর দ্য বডি। আপনার ওই প্রিবায়োটিক্স এর প্রেজেন্সে প্রোবায়োটিক্স যখন এগুলোকে ব্রেকডাউন করে, এরা কিন্তু পোর্টাল সার্কুলেশন দিয়ে খুব সহজে অ্যাবজর্ব হয়ে যায়, অ্যাবজর্ব হয়ে বডির বিভিন্ন রকম ইমিউন সিস্টেমটাকেও বৃদ্ধি করে। তারপর আপনার ধরেন আমাদের যখন হ্যাপাটিক এনকেফালোপ্যাথি হয়, সেই ক্ষেত্রে দেখবেন যে এই জিনিসটা ইউজ করলে there are very good benefit in liver disorder, তারপর ক্রোনস ডিজিজ, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এই সমস্ত জায়গায় জিআই যে হারমোনিটা লস্ট হয়ে যায়, সেই হারমোনিটাকে ফিরে আনা হচ্ছে প্রোবায়োটিকের বিশাল একটা রোল এখানে রয়েছে। নিশ্চয়ই আরো কেউ ডিসকাশন করবেন, ইফ আই শ্যাল বি অ্যালাউড টু টক, আমি আবার হয়তো অ্যাড করতে পারবো যদি কোনো স্পিকার থেকে থাকেন। জি স্যার, আপনার কাছে আমরা আবারও ফিরবো। আরো কিছু আমাদের জানার আগ্রহ আছে আপনার কাছ থেকে, আপনাকে যখন পেয়েছি। এখন আমি ডক্টর রায়হান রাব্বানিকে একটু আহ্বান করছিলাম। আপনি আছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখন আমরা তো স্যারের কাছ থেকে শুনলাম যে, আহমেদুল কবির স্যারের কাছে জানলাম যে প্রোবায়োটিকের কাজ হচ্ছে অ্যান্টিবায়োটিকের কারণে যে ব্যাকটেরিয়ার, উপকারী ব্যাকটেরিয়াগুলো আমরা ধ্বংস করেছিলাম তাদের আবার পুনরুজ্জীবনে হেল্প করছে। এখন আমার যেটা আপনার কাছে জানার আগ্রহ সেটা হচ্ছে, সব অ্যান্টিবায়োটিক এরকম কালপ্রিট যারা উপকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়, বা প্রথম কথা জি, প্রতিটা অ্যান্টিবায়োটিকেরই এই পটেনশিয়ালটা আছে যে আমার উপকারী ব্যাকটেরিয়া গুলোকে ধ্বংস করতে পারে। তো এখন যে অ্যান্টিবায়োটিক গুলো যত ব্রড স্পেকট্রাম, এবং বিশেষ কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো এই কাজটা বেশি করে। এখন আমাদের কোলনে যে ব্যাকটেরিয়া গুলো থাকে, সেই ব্যাকটেরিয়া গুলো যে অ্যান্টিবায়োটিক গুলোতে বেশি সেনসিটিভ, সেগুলো এটা বেশি করবে। যেমন আমরা উদাহরণ হিসেবে যদি বলি যে ক্লিন্ডামাইসিন, তো ক্লিন্ডামাইসিন ইজ আ ভেরি নটোরিয়াস ওয়ান টু known to do this. আমরা যে বড় বড় অ্যান্টিবায়োটিক গুলো ইউজ করছি, মেরোপেনেম, টিগেসাইক্লিন, তো এগুলোতেও খুব বেশি হয়। কুইনোলন আমরা খুব ইউজ করি, সিপ্রোফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন। জি, তো এখন এই কুইনোলনেও এই অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া এবং এগুলো হতে পারে। তো আমরা একটা জিনিস, অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া যেটা, তার এক্সট্রিম খারাপ যে পার্টটা, যে আমরা সুডোমোনাস কোলাইটিস বলে যে অসুখটার কথা বলি, সেই জিনিসটা কিন্তু খুবই লাইফ থ্রেটেনিং এবং খুব খারাপ একটা জিনিস। যে আমার কোলনের মধ্যে মেমব্রেন ফর্মেশন হয়, কোলনের ব্যারিয়ারটা নষ্ট হয়ে যায়, এবং অনেকে কিন্তু এখান থেকে যে ব্যাকটেরিয়াল ট্রান্সমাইগ্রেশন হয়ে ব্লাডে চলে যায়, সেটার কারণে সেপসিস হয়ে অনেক রোগীকে আমরা হারাই। তো এই জিনিসগুলো কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি যদি আমরা সিক পেশেন্ট গুলোকে অ্যাডিকুয়েট এনাফ এবং ভালো মতো আমরা প্রোবায়োটিক সাপ্লাই দিতে পারি। তো এখন এই প্রোবায়োটিক গুলো যখন আমরা যদি প্রপারলি পেশেন্ট গুলোকে দিতে পারি, তাহলে অনেক কিছু ভালো হয়। এই সুডোমোনাস কোলাইটিস এর কথা যেটা বলছিলাম আমরা, যে আমরা যখন আমাদের সাধারণ অ্যান্টিবায়োটিক গুলো দিয়ে আমাদের উপকারী ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলছি, এই উপকারী ব্যাকটেরিয়া গুলোর একটা বড় কাজ কিন্তু খারাপ ব্যাকটেরিয়া গুলোকে সাপ্রেস করে রাখা। যে উপকারী ব্যাকটেরিয়া গুলো যখন নিজেদের ফ্লারিশ করে, তারা আমাদের জন্য উপকারী কাজ করছে, একই সাথে যে ব্যাকটেরিয়া গুলো আমাদের খারাপ করতে পারতো বা অপকারী ব্যাকটেরিয়া যেগুলো আছে, তাদের বংশবৃদ্ধিকেও কিন্তু দমিয়ে রাখছে। এই উপকারী ব্যাকটেরিয়া গুলো যখন মরে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্ট অপকারী যে ব্যাকটেরিয়া গুলো আছে, সেগুলো কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে এবং আমাদের বিভিন্ন রকম অসুখ করার সুযোগটা অনেক বেশি হয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে, এক্সট্রিম খারাপ ক্ষেত্রে, আমরা কিন্তু ফেকাল ক্যাপসুল খেতে দিই। যে ফেকাল ক্যাপসুল খাওয়ানোর উদ্দেশ্যও কিন্তু অনেকটা এই প্রোবায়োটিকের মতো। আমরা বাংলাদেশে হয়তো প্র্যাকটিস করি না, কিন্তু এটা বইপত্রেও আছে এবং বিদেশে অনেকখানে হয়। এবং ফেকাল ট্রান্সপ্লান্ট বলেও একটা থিওরি আছে, যে আমরা ফেকাল ট্রান্সপ্লান্ট করেও ব্যাকটেরিয়া গুলোকে কোলনে ট্রান্সপোজিশন করে দিতে পারি। তো আমরা যদি প্রপারলি প্রোবায়োটিক, কবির স্যার যেগুলো বললেন, প্রিবায়োটিক, প্রোবায়োটিক, এগুলোকে যদি আমরা সাপ্লাই করতে পারি, তাহলে হয়তো আমাদের অত দূর যেতে হবে না। আর রাজ স্যার যেগুলো বলছিলেন, সেগুলো তো খুবই বেসিক এবং খুবই ভালো জিনিস।
অনেক ধন্যবাদ। তাহলে আপনাকে আমি আরেকটু এই, সময় নিব আপনার, সেটা হচ্ছে যে আপনি বললেন উপকারী ব্যাকটেরিয়াগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়াকে দমন করে রাখে এবং উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যাই বেশি। কিন্তু কোন কোন ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো সাধারণত অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করলে যাদের মাথা চাড়াতে ওঠার আশঙ্কা তৈরি হয় এবং এই ধরনের ডায়রিয়া তৈরি করে, কোন ধরনের ব্যাকটেরিয়াগুলো সাধারণত করে? আমরা সবচেয়ে কমনলি যেটা জানি যে ক্লস্ট্রিডিয়ামের কথা। আচ্ছা, যে ক্লস্ট্রিডিয়াম যেই স্পিসিসটা আছে সেগুলো আমাদের স্টুলে এমনিই প্রচুর থাকে। এবং ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলির ওই এন্টেরোটক্সিজেনিক যেই ভ্যারাইটি গুলো সেগুলো যদি মাথাচাড়া দিয়ে ওঠে তখন আমাদের একটা বড় সমস্যা হয়ে দেখা ক্লস্ট্রিডিয়াম দেয় হচ্ছে সেটা। কালপ্রিট জি, ব্যাকটেরিয়া একটা তাহলে। বড় কালপ্রিট। ধন্যবাদ আপনাকে। আবার আমি কবির স্যারের কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, আমাদের তো আমি যে প্রসঙ্গটা ভূমিকায় বলেছিলাম যে আমাদের তো এখন অ্যান্টিবায়োটিকের ঘাটতি আছে যথেষ্ট, এবং এরই মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স খুব আমাদের এখন একটা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এইরকম প্রেক্ষাপটে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কমানোতে প্রোবায়োটিকের রোলটা কেমন হতে পারে? অ্যান্টিবায়োটিকের যে রেজিস্ট্যান্স যেটা দিনে দিনে হচ্ছে, সেই জায়গাটা কিভাবে মিটিগেশনটা হতে পারে স্যার? কারণ হচ্ছে যখন আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করছেন উইদাউট ইন্ডিকেশন, তাহলে আপনি একটু দেখেন এই জিনিসগুলো কিন্তু টোটালি ম্যানমেড। আমি ধরেন একটা হেলদি মানুষ, আমার কোনো ধরেন ইনফেকশন যে কারণেই ছিল, আমাকে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়া হলো উইদাউট ইন্ডিকেশন। তাহলে আমার যে কমন সেন্স বা ইনোসেন্ট ব্যাকটেরিয়া যেগুলা নর্মালি আপনাকে কিন্তু ইনফেক্টেড করবে না সে, তা আপনি যখন এই অ্যান্টিবায়োটিকটা দিচ্ছেন তখন সে কিন্তু আপনার কোনো ক্ষতি করছে না, বাট সে কিন্তু এইটা রেজিস্ট্যান্সটা ডেভেলপ করে গেল আপনার বডিতে। এখন ধরেন আপনি রেজিস্ট্যান্সটা ডেভেলপ করে গেল, একটা সময় আপনার ইমিউন সিস্টেম উইক হয়ে গেল, তখন কিন্তু আপনার এই ব্যাকটেরিয়াই আপনাকে কিন্তু আর ছাড়বে না। এখন আমি যখন হেলদি অবস্থায় আছি, আমার এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমাকে কোনো রকম ইনফেক্ট করতে পারছে না। কমন সেন্স সিস্টেম আমার বডির বিভিন্ন জায়গায় থাকছে। আমার ইমপ্রপার অ্যান্টিবায়োটিক ইউজ করবার জন্য এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু এক একটা জায়ান্ট হিসেবে তৈরি হয়ে আপনার বডিতেই থাকবে। আপনার ইমিউনিটি যখন উইক হয়ে যাবে, দে উইল অ্যাটাক ইউ, এবং তখন আপনার পৃথিবীর কোনো অ্যান্টিবায়োটিক কিন্তু একে আর মারতে পারবে না। বিকজ ইনজুডিশিয়াল ইউজ অফ অ্যান্টিবায়োটিক হ্যাজ কজ দিস টাইপ অফ রেজিস্ট্যান্স। এখন মনে করেন যে আমরা কেন অ্যাটেন্ডেন্টকে রেস্ট্রিক্ট করি, হেলদি অ্যাটেন্ডেন্টকে সিক মানুষের কাছে যেতে দেই না কেন? তার মানে হচ্ছে হেলদি অ্যাটেন্ডেন্টরা কিন্তু অনেকেই এই রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু ওনার ক্ষেত্রে কিন্তু কোনো ক্ষতি করছেন না। যখন উনি রিলেটিভলি একটা উইক ইমিউন, যিনি আরো অ্যান্টিবায়োটিক খেয়েছেন, তার উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যাও কম, তার সংস্পর্শে যান আর এই রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াটা ওনাকে দিয়ে দেন, যিনি নিয়ে যাচ্ছেন তার কিন্তু প্রবলেম হচ্ছে না। আর যিনি অসুস্থ সে তখন এই কমেন্সেস বা এই সেপ্রোফাইট বা এই ধরনের ব্যাকটেরিয়া গুলো যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ক্যারি করছে, তখন আপনি দেখবেন কিছু কিছু ক্ষেত্রে রায়হান আমার সঙ্গে এগ্রি করবেন, যেহেতু আইসিইউতে কাজ করেন, মাল্টি ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স, এখন আমরা যেগুলোকে বলি সুপারবাগ, এগুলা কিন্তু দেখবেন যখন আমি কালচার করছি তখন এমন একটা সময় আসে যে ইউ মে নট ডাই ফ্রম ক্যান্সার, বাট ইউ উইল ডাই ফ্রম ইনফেকশন। দ্যাট ইজ, আপনি কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আসছেন, যে আমাদের এখন এটা সময় আসছে যে পিপল উইল নট ডাই ফ্রম ল্যাক অফ, মানে ক্যান্সারের জন্য মারা যাবে না, কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য মারা যাবে। আইসিইউতে বেশিরভাগ পেশেন্টই কিন্তু এই সেপসিস এন্ড অ্যান্টিবায়োটিকের জন্যই মারা যাচ্ছে। তো আমার মনে হয় দিস ইজ এ ভেরি ভেরি টাইম ডিমান্ডিং পয়েন্ট ইউ রেজ। আর অ্যান্টিবায়োটিক এবং মেডিসিনের রেগুলেশন ডেফিনেটলি দরকার, এবং ইন্ডিকেশন অনুযায়ী অ্যান্টিবায়োটিক ইউজ করা, বিশেষ করে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এম্পেরিক্যালি, যদি লাইফ থ্রেটানিং কন্ডিশন না হয়, মানে দেওয়ার জন্য দিচ্ছি, কেন দিচ্ছি, যে দিচ্ছে সেও জানে না, যাকে দেওয়া হচ্ছে সেও জানে না, এই জায়গাগুলো রেগুলেশন এবং ন্যাশনাল লেভেলে খুবই জরুরি। কারণ আমি খুবই কষ্ট পাই একটা জায়গায়, দিস ইজ দ্য অনলি কান্ট্রি যেখানে আপনি যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক হোয়াট এভার দ্য স্পেকট্রাম, if you go to any pharmacy you can easily get without the prescription. আপনি কোনো দেশে, কোনো সভ্য দেশে এই জিনিসটা পাবেন না যে আপনি গেলে পরেই আপনাকে কেউ ওষুধ দিয়ে দিবে, ইট ইজ ইম্পসিবল। দেয়ার আর সাম ওটিসি ড্রাগ। অবশ্যই এটা মাইক্রোবায়োলজিস্ট, তারপর কনসার্ন ফিজিশিয়ান, ক্লিনিশিয়ান, তাদের কম্বিনেশন হওয়া উচিত। যাই হোক, আমি একটু সাবজেক্ট থেকে একটু বাইরে চলে গেলাম, কিন্তু স্যার, সাবজেক্টের মধ্যেই আছি আমরা। these are জি very স্যার। important জি স্যার। issues we need to address. আমি সব জায়গায় এই কথাগুলি বলি যখনই সুযোগ পাই, যে আসলে কি আমরা এইটুকু কাজ করতে পারি না, যে অ্যান্টিবায়োটিকের একটা রেগুলেশনের জন্য অ্যাট লিস্ট ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে এইটুকু তো বলা যায় যে আপনারা
these are the antibiotic, please keep reserve this antibiotic, at least do not use this antibiotic. অন্যগুলি তো আপনারা করেই ফেলছেন, আপনারা অন্তত এই কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো আমাদের লাস্ট হ্যান্ড হিসেবে আমরা দেই, সেগুলো ইউজ করবেন না। এখন রেজিস্ট্যান্সের প্রশ্নটা হচ্ছে, আপনি যখন এই ব্যাকটেরিয়াগুলো, আমি যখন অ্যান্টিবায়োটিক দিচ্ছি হোয়াট এভার ফরম্যাট, এগুলো কিন্তু এই যে রেজিস্ট্যান্স জিন ক্যারি করে, আপনার কোনো প্রবলেম হবে না, পরে এরা চুপচাপ থাকবে, দেন দে উইল ডেভেলপ দ্য রেজিস্ট্যান্স জিন, পরে কিন্তু আপনার এই অ্যান্টিবায়োটিক গুলো কাজ করবে না। আর রায়হান ওটা অ্যাড্রেস করছেন খুব সুন্দরভাবেই, যে আপনার সবগুলোর মধ্যে যেগুলো আমরা উপকারী ব্যাকটেরিয়া বলি, এগুলো তো খুব নিরীহ টাইপের, এগুলো হচ্ছে ল্যাক্টোবেসিলাস মেইনলি যেটা হয়, বা বাইফেরো ব্যাকটেরিয়া যেগুলো আমাদের স্যাকারোমাইসিস আছে বোধহয় না স্যার? রাইট, স্যাকারোমাইসিস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আরেকটা থার্ড আরেকটা কথা আপনি বললেন, এই তিনটা কিন্তু আমাদের খুবই উপকারী একটা বন্ধু, কিন্তু আপনি যখন অ্যান্টিবায়োটিক ইউজ করছেন, এরা কিন্তু ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, এরা কিন্তু অনেক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সকে প্রিভেন্ট করে। ইভেন আপনার বডি ইমিউনিটিটাকে এমন একটা জায়গায় নিয়ে যায়, টি সেল কে অ্যাক্টিভেট করা, ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন করা, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলোকে অ্যাক্টিভেট করা, মিউকোজাল সারফেসটাকে ইন্টিগ্রেটিভ তৈরি করা, বিভিন্ন রকম। এটার মানে এই সাবজেক্টের উপরে এত কাজ হচ্ছে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আরসিটি, এবং ইট ইজ এ ইউজ ম্যাটার অফ ইন্টারেস্ট। এই যে গাটের যে ব্যাকটেরিয়া, প্রথমেই যেটা আমি বললাম যে আপনি কল্পনাই করতে পারেন না যে আমরা প্রত্যেকটা মানুষ কি পরিমাণ ব্যাকটেরিয়া ক্যারি করি, মোর দেন 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আপনি চিন্তা করেন, যেটা আমি প্রথমে বলেছিলাম, মোর দেন 500 স্পেসিস অফ ব্যাকটেরিয়া। এগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং রিসার্চেরও সাবজেক্ট। স্যার আসলে ব্যাকটেরিয়া তো শুধুমাত্র খারাপ ব্যাকটেরিয়াকে দমন করে তাই নয়, এমনকি আমাদের অনেক ফিজিওলজিক্যাল অনেক কাজগুলোতে তারা রোল প্লে করে, ভিটামিন সিনথেসিস করে, বা অনেক ড্রাগের অ্যাবজর্পশন ওইগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, বা মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করতে পারে, ডিগক্সিনের মেটাবলিজমকে তারা নিয়ন্ত্রণ করতে পারে, অনেক রোল তারা প্লে করে। আমি স্যার আপনার কাছে, আপনি যেহেতু স্যার আপনি যেহেতু আপনি স্যার যেহেতু আপনি স্যার যেহেতু সোসাইটি অফ, জি স্যার, আমি প্রোবায়োটিকেই স্যার আপনার কাছে জানবো। তার আগে আরেকটা বিষয় আমি স্যার আপনার নলেজে দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে আপনি যেহেতু সোসাইটি অফ মেডিসিনের সেক্রেটারি জেনারেল হিসেবে কাজ করছেন, তাই আপনার পলিসিগত জায়গায় কাজ করার অনেক স্কোপ আছে। আপনার কাছ থেকে আমি এই বিষয়ে জানবো পরে। আমি তার আগে একটু রায়হান রাব্বানী স্যার কাছ থেকে জানতে চাচ্ছিলাম তার কিছু অভিজ্ঞতা জানার জন্য, তারপর স্যার আমি আপনার কাছে এই বিষয়টা ডিটেল জানতে চাইবো স্যার। ডক্টর রায়হান রাব্বানী। জি। হ্যাঁ, আবার আপনার কাছে, আপনি যেহেতু আইসিইউতে কাজ করছেন, আপনাকে অনেক অ্যান্টিবায়োটিক নিয়ে কাজ করতে হয়, সেখানে আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে। আপনি যদি আপনার এই এক্সপিরিয়েন্স গুলো আমাদের সঙ্গে শেয়ার করতেন, যেটা আমাদের কমন পিপলও জানতে পারবে যে এখন কিরকম অবস্থায় আছে আমাদের অ্যান্টিবায়োটিক গুলোর কার্যক্ষমতা বা রেজিস্ট্যান্স কোন পর্যায়ে আছে, বা আপনি যে মৃত্যুগুলো দেখেন, যে মৃত্যুগুলো আপনি একেবারেই এড়িয়ে যেতে পারেননি, সেই মৃত্যুগুলোর কারণগুলো আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল, কি কারণ ছিল সেই মৃত্যুগুলো, কবির স্যার যেটা বললেন, ইনফেকশাস কজগুলোর ক্ষেত্রে আর কি? জি অবশ্যই কবির স্যার যেটা বললেন, এবং আমি জানি যে রাজ স্যারও আমার সাথে একমত হবেন, যে আমরা যে হাসপাতালে কাজ করি, এই হাসপাতালে অনেক রোগী আসে আরো বিভিন্ন হাসপাতাল ঘুরে এবং খুব খারাপ অবস্থায়। তো এই রোগীগুলোকে যখন আমরা আইসিইউতে পাই, তো আমরা রুটিনলি কালচার করি। তো রক্তের কালচার করছি, আমরা ইউরিনের কালচার করছি, স্পুটামের কালচার করছি। তো এখানে যে অর্গানিজম গুলো আমরা পাই, এটা একদম পরিষ্কারভাবে বোঝা যায় যে কোন পেশেন্টটা আমার সরাসরি হাসপাতালে আসলো, তার মানে কমিউনিটি থেকে আসলো, এবং কোন পেশেন্টটা আমার আরো কয়েকটা হাসপাতাল ঘুরে এসেছে। এবং কোনো একটা পেশেন্ট যদি আমার আইসিইউতেও বেশি দিন থাকে, যে 2 সপ্তাহ 3 সপ্তাহ পার হয়ে গেল, তো তখন দেখতে পাই আমরা যে আইসিইউ অ্যাকোয়ার্ড যে ইনফেকশন গুলো হয়, সেই ইনফেকশন গুলোর অবস্থা কিন্তু খুবই খুবই ভয়ঙ্কর এবং আঁতকে ওঠার মতো। আমরা আমাদের সাথে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এর কিছু পার্থক্য আছে। যেমন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আমরা যখন পড়াশোনা করেছি প্রাথমিকভাবে দেখতাম যে তারা গ্রাম পজিটিভ রেজিস্ট্যান্ট নিয়ে খুব বেশি বইপত্রে বলছে, কথাবার্তা বলছে। আমি যখন প্র্যাকটিসে আসলাম, আমাদের দেশে আমরা দেখছি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার রেজিস্ট্যান্সটা অনেক বেশি। তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এখন এদিকে কিছুটা নজর দিচ্ছে, সম্ভবত আমরা ওদের দেশে বেশি চলে যাচ্ছি বলে। তো এই এনডিএম বলেন আর যাই বলেন, সেগুলো তো আমাদের এদিক থেকেই যাচ্ছে বলে ওরা দাবি করে। তো যদিও সন্দেহ আছে একটু যে ওরা বানাচ্ছে না আমরা বানাচ্ছি, যাই হোক। তো আমাদের কন্ট্রিবিউশন অবশ্যই আছে। তো আমরা যে আইসিইউতে এগুলো, যে অভিজ্ঞতা, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কি চিত্র আপনি দেখছেন? জি, তো আমরা এখানে সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স যেটা পাই, যে ক্লেবশিলার রেজিস্ট্যান্সটা আমরা খুব ভয়ঙ্কর পাই।
এবং ক্লেবশিলা নিউমোনি যেটা, ক্লেবশিলা নিউমোনিতে আমরা অনেকগুলোই পাই যেগুলো একেবারে লাস্ট রিসর্ট, যেটা আমার পলিমিক্সিন অ্যান্ড কোলিস্টিন এই অ্যান্টিবায়োটিক ছাড়া অন্য সব অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স, এরকম কিন্তু আমরা অনেক কিছু পাই। যে এটা আমার কাছে বেশ কমন হয়ে গেছে। এবং যে পেশেন্টটা আমার কাছে খারাপ হয়ে আরেকটা আইসিইউ থেকে আসছে, যারও হয়তো ২ টো আইসিইউ ঘুরে এসেছে, সেই পেশেন্টটাকে কিন্তু আমার এম্পিরিক্যালি অনেক সময় এরকম পলিমিক্সিন জাতীয় অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে। তো এম্পিরিক্যালি না দিলে আমি যে কালচার না আসা পর্যন্ত ১ম যে সময়টা হারাচ্ছি, তাতে কিন্তু আমার অনেক পেশেন্টকে অনেক সময় লুজ করতে হয়। তো এই ঝুঁকিটা না নেয়ার জন্য আমার দেখা যাচ্ছে যে একটা রোগী নতুন ঢুকলেও অনেক সময় আমাকে এই পলিমিক্সিন বা কোলিস্টিন দিতে হচ্ছে। পরে হয়তো আমি কালচার দেখে তারপরে আমি এই জিনিসটা পরিবর্তন করলাম আবার। কিন্তু অনেক ক্ষেত্রে আমার পরিবর্তন করতে হচ্ছে না। এবং অর্থাৎ সবচেয়ে আশঙ্কার কথা যেটা, যে এই প্যান রেজিস্ট্যান্ট যেটা বলি আমরা, যে আমার এই কোলিস্টিন, পলিমিক্সিন এগুলো সহ রেজিস্ট্যান্ট ক্লেবশিলা নিউমোনি, এরকমও আমরা ২ টো স্যাম্পল গত ২ বছরের মধ্যে পেয়েছি। তো এটা খুবই দেখলে আশঙ্কার কিন্তু কথা। আতঙ্ক লাগে। খুবই হ্যাঁ, আশঙ্কার কথা যে এই সামান্য ক্লেবশিলা নিউমোনি দিয়ে যদি আমার একটা সামান্য গলা ব্যথা হয়, আমি কিন্তু সেটা থেকেই মরে যেতে পারি। যে সেটা ছড়িয়ে পড়বে, আমার কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করবে কাজ না করবে না। এবং আমি হয়তো সেটা থেকেই একটা একটা কি বলবো, যে ভালো একজন মানুষ কয়েকদিনের মধ্যেই মারা যেতে পারে। সেই গানের কথার মতো, ফকির লালন মূল্য জল পিপাসায় থাকতে নদী মেঘনা, আমাদের হাতে অনেক অ্যান্টিবায়োটিক থাকবে কিন্তু কোনোটাই কার্যকরী থাকবে না যদি এই অবস্থা ভালো চলতে থাকে। বলেছেন। ধন্যবাদ আপনাকে। এখন আমি আফতাব ইউসুফ রাজ স্যার কি আছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, স্যার আছে। হ্যাঁ, রাজ স্যার আপনার কাছে আমার একটু জানার ছিল। হ্যালো রাজ স্যার, হ্যাঁ আফতাব ইউসুফ রাজ স্যার। স্যার, একটু আনমিউট করে কথা বলবেন স্যার। রাজ স্যারকে বলছি। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? জি স্যার। স্যার আপনার কাছে শোনা- জানার আছে যে নিওনেটোলজিতে আপনি কাজ করছেন, আহ, এইখানে যে আমরা যে এতক্ষণ ধরে যে ইমিউনোমডুলেটর হিসেবে প্রোবায়োটিকের যে রোলের কথা বললাম, সেটা তো আমরা অ্যাডাল্ট পার্সনদের জন্য, জি। কিন্তু আমাদের কয়েকটা কেস রিপোর্ট হয়েছে যে একদম নিওনেটের ক্ষেত্রেও তাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পাওয়া গেছিল এবং ডেথও রিপোর্টেড হয়েছে যে একটা নিওনেট মারা গেছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে। তাহলে সেই ক্ষেত্রে আপনি যেহেতু নিওনেটোলজি নিয়ে কাজ করছেন, এই ক্ষেত্রে আমরা কি কি বিষয়গুলো অ্যাড্রেস করতে পারি যে বা প্রোবায়োটিক তাদের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারে কিনা স্যার? রাজ স্যার। আমি ওই তোমার কোশ্চেনে আনসার দেওয়ার আগে আমি হ্যাঁ, শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যালো? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, আমি তো ইউনাইটেড আইসিইউতে কাজ হ্যাঁ, জি আমি তো ইউনাইটেড আইসিইউতে কাজ করছি। রুমটার মধ্যে মানে সিগন্যাল অনেক পুয়ার, একদম রেড দেখাচ্ছে। রাজ স্যারের ব্যান্ডউইথটা খুব স্লো দেখাচ্ছে। রায়ানের সাথে একই সিনারিও, আমার কোলিস্টিন পলিমিক্সিন ডি রেজিস্ট্যান্ট পেয়েছি, আর পলিমিক্সিন ডি রেজিস্ট্যান্ট হয় চিন্তা করা যায় না। সুতরাং এই আমাদের অ্যান্টিবায়োটিক রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক নিয়ে আমার মনে হয় স্কয়ার ফার্মার একটা আরেকটা ওয়েবিনার করা উচিত। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলেন। আমরা শুনছি এখন আবার। আচ্ছা, সুতরাং অন দ্য রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক যেটা বললাম, যে আমরা যে পরিমাণে যেটা বলি যে গাট এন্ড ব্রেন এক্সিস, হ্যাঁ, হিপোক্রেটস কিন্তু অরিজিনাল অল ইজ ইন দ্য গাট। আমাদের কিন্তু গাটটাকে হেভি রাখতে হবে, হ্যাঁ, এবং যেটা বলা হচ্ছে যে গাট ব্রেন এক্সিস, এখন কিন্তু বলা হচ্ছে যে আমাদের তিনটা ব্রেন। একটা হচ্ছে যে আমরা সবাই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, বলা হচ্ছে ব্রেন, কারণ গাটে যে নাম্বার অফ নিউরনস আছে, গাটের নাম্বার অফ নিউরনস ইজ মোর দেন দ্য নাম্বার অফ নিউরনস ইন দ্য স্পাইনাল কর্ড। সুতরাং গাটটাকে এখন বলা হয় এন্টেরিক নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম। এন্টেরিক নার্ভাস সিস্টেম। এবং আমরা খুব ভালোভাবে বুঝতে পারি কোন যে প্রবলেম হয়, আবার কোন ব্যক্তি যদি যে প্রবলেম থাকে, যেমন আইবিএস থাকে বা ক্রনিক ডায়রিয়া থাকে, তারও কিন্তু অ্যাংজাইটি স্ট্রেস হয়।
সুতরাং গাট আর ব্রেনের মধ্যে কিন্তু খুব ক্লোজ একটা কমিউনিকেশন আছে থ্রু নার্ভাস সিস্টেম, এবং গাটের যে এন্টেরোক্রোমোফিন সেল আছে তারা কিছু নিউরোট্রান্সমিটার এন্ড হরমোন রিলিজ করে যেটা ডাইরেক্ট এফেক্ট আছে অন দ্য ব্রেন। যেমন আমি আগেই বলেছি গাটে কিন্তু 70% লিঙ্ক হচ্ছে গাট। সুতরাং এই গাটের হরমোনে ডাইরেক্ট ইফেক্ট আছে, সুতরাং গাটটাকে আমাদের হেলদি রাখতে হবে। এবং আরেকটা কথা খুব এখন রিসেন্ট বলা হচ্ছে যে মেটাবলিক সিনড্রোম, এই মেটাবলিক সিনড্রোমের সিমটম এবং প্রোবায়োটিক্স আগে বলছে প্রোবায়োটিক্স স্পেসিফিক জিনেরা আছে যেগুলা এই মেটাবলিক সিনড্রোমের উপর কাজ করে। যেমন প্রোবায়োটিক্স এর একটা স্ট্রেন আছে যেটাকে ল্যাক্টোব্যাসিলাস ফারিকি। মেটাবলিক সিনড্রোমটা হচ্ছে এটাকে বলা হয় যে বার্কার হাইপোথিসিস, ফিটাল অরিজিন অফ অ্যাডাল্ট ডিজিজ। কখন হচ্ছে ফিটাল পিরিয়ড এবং নিউবর্ন পিরিয়ড, এবং ডিজিজটা এক্সপ্রেশন হচ্ছে কি অ্যাডাল্ট লাইফ। এটা যেটাকে বার্কার সাহেব হাইপোথিসিস দিয়েছেন, যেটাকে বলা হয় বার্কার হাইপোথিসিস, ফিটাল অরিজিন অফ অ্যাডাল্ট ডিজিজ, এবং এটাকে বলা হচ্ছে মেটাবলিক সিনড্রোম। এই মেটাবলিক সিনড্রোমের মধ্যে কি কি পড়ছে? এখানে পড়ছে হলো হাইপারগ্লাইসিমিয়া, মেটাবলিক সিনড্রোমের মধ্যে পড়ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, মেটাবলিক সিনড্রোমের মধ্যে পড়ছে হাইপার কোলেস্টেরোলিমিয়া, মেটাবলিক সিনড্রোমের মধ্যে পড়ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ। সুতরাং আমরা নিউবর্ন period, also even in utero, even in pregnant mother, probiotic gut bacteria গাটে আমরা সফল হব, এবং হেলদি ব্যাক সিনড্রোম মানে যেটা পরে কি ডিজিজগুলো এক্সপ্রেস হচ্ছে ওইগুলোকে প্রিভেন্ট করতে পারবো। যে প্রোবায়োটিক হ্যাজ এ প্রিভেন্টিভ রোল ইন ডিক্রিজিং হরমোন টাইপ। এই যে আমরা যদি স্পেসিফিক জেনারেল স্পেসিফিক প্রোবায়োটিক্স দেই, ইট উইল বি মোর ইফেক্টিভ। এই ল্যাক্টোব্যাসিলাস ফার্মেন্টাম একটা মেটাবোলাইট তৈরি করে E3, এটা কোলেস্টেরল, টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড লেভেল, এলডিএল লেভেল কমিয়ে দেয়। লেভেল বাড়িয়ে দেয়, এবং এই ল্যাক্টো স্যারের কথা খুবই কেটে আসছে। ফার্মেন্টাম ইমপ্রুভ করে দেয়। অ্যাডিপোনেকটিনটা হিউজ সাবজেক্ট, এবং ইমপ্লিমেন্টেশন অফ প্রোবায়োটিক্স এন্ড গুড ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে যদি আমরা নিউট্রালাইজ করতে পারি। শোনা যাচ্ছে? জি জি, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আনমিউট আফতাব স্যার আপনি বলেন। হ্যাঁ আফতাব স্যার বলেন আপনি। হ্যাঁ শোনা যাচ্ছে? সিগন্যালটা খুবই উইক, কেটে কেটে আসছে। জি, তবে আপনার স্যারের কথা যেটুকুন বুঝতে পারছি সিগন্যাল ছিল ইন্টারাপ্টেড। সেটা হচ্ছে যে যদি আমি মাকে যদি প্রোবায়োটিক খাওয়ানোটা কন্টিনিউ করি তাহলে সেখান থেকে এক ধরনের ইমিউনিটি অফার করবে নিওনেটের কাছে। এইটাই বোধহয় বুঝতে পারলাম যে সিগন্যাল যেটা খুব উইক ছিল তার ভিতরে বুঝতে পেরেছি, যদি আমি ভুল না করি স্যার। আফতাব স্যার কি শুনতে পাচ্ছেন? দেখি আফতাব স্যারকে পরে আমরা আবার কানেক্ট করতে পারলে জেনে নিব। এখন আহমেদুল কবির স্যার, আপনার কাছ থেকে যে বিষয়টা আপনি বেশ গুরুত্ব দিচ্ছিলেন, আমার নিজেরও আগ্রহের জায়গায়, যেহেতু আমি ফার্মাকোলজিতেই কাজ করছি,
স্যার আমরা তো আমাদের একটা জাতীয় অভ্যাস, আপনি যেটা বলেন যে পৃথিবীর কোনো দেশে অ্যান্টিবায়োটিক এইভাবে গিয়ে কিনে আনা যায় না। আমার দেশে তো দেখা যায় কি রোগী নিজেও অ্যান্টিবায়োটিকের নাম মুখস্থ আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। রাত স্যার আপনি, হ্যাঁ আপনি বলেন। হ্যালো। হ্যাঁ বলেন, Hello? শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি বলবো না, আমিরুল কবির ভাই বলবেন। আমি বলবো না, আমিরুল কবির। আপনার কথা খুবই ইন্টারাপ্টেড অবস্থায় আসছে, যেটা আপনার কাছ থেকে যেটা বুঝতে পারলাম, যদি ভুল হয় ধরিয়ে দিবেন। যদি আমরা মাকে প্রোবায়োটিক এই করি, থেরাপি চালাই বা প্রোবায়োটিক খাবার হিসেবে দিই, ফুড সাপ্লিমেন্ট হিসেবে দিই, তাহলে সেখান থেকে ইউটেরাসে তার ফিটাসই পাবে, এক ধরনের ইমিউনিটি তার দিকে অফার করা হবে। এটাই তো বোধহয় আপনার কাছ থেকে যে তথ্য যে পেলাম। আচ্ছা, তাহলে এইভাবে আমরা নিউনেটাল প্রেগন্যান্ট মাদারকে প্রোবায়োটিক জি আমরা যদি প্রেগন্যান্ট মাদারকে প্রোবায়োটিক সাপ্লিমেন্টেশন দেই, তাহলে এটা ফিটাল গাটটাকেও হেলদি করবে, নিউবর্ন গাটটাকেও হেলদি করবে। এটাই আমাদের জন্য একটা খুব কার্যকরী ইনফরমেশন। এটাই আমাদের জানার ছিল, একদম জিস্ট ইনফরমেশন এটা আমাদের জন্য। আপনার কাছে যেটা পেলাম, যেহেতু নিউনেটাল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সও এখন খুব কমন দেখা যাচ্ছে, তাহলে এইভাবে আমরা এটাকে কিছুটা ওভারকাম করতে পারবো। থ্যাংক ইউ স্যার। এখন আমি আবার আহমেদুল কবির স্যারের কাছে যেতে চাচ্ছিলাম। কবির স্যার, জি, আমি আপনার কাছে যে জিনিসটা উত্থাপন করেছিলাম যে এই অভ্যাসটা একমাত্র বাংলাদেশেই দেখা যায়, যেটা আপনি বললেন। তাহলে এবং আপনি যেহেতু একটা পলিসি গত জায়গাতে আছেন, কৌশলগত এমন একটা জায়গা আছেন যেখান থেকে আপনি অনেক প্রস্তাব দিতে পারেন। এখন এই যে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আমরা কিভাবে মিনিমাইজ করে নিয়ে আসতে পারি। এবং আরেকটা বিষয় স্যার আপনার কাছে আমি এই সুযোগে আপনার কাছে উত্থাপন করছি, সেটা হচ্ছে যে ইদানিং কিছু রিপোর্ট পাচ্ছি আমরা কোট্রাইমোক্সাজল এবং ডক্সিসাইক্লিন অনেকদিন ব্যবহার হয়নি, এখন তাদের কিছু সেন্সিটিভিটি ফিরে এসেছে। তাহলে কি আমরা এই ক্ষেত্রে কিছু কিছু অ্যান্টিবায়োটিককে 5 বছরের জন্য বাজারে রেখে তারপর পরবর্তী 5 বছরের জন্য উইথড্র করে নিতে পারি কিনা, যাতে ওই সময় সেই অ্যান্টিবায়োটিকটা আবারও নতুন করে তার সেন্সিটিভিটিটা গেইন করতে পারে, এবং পলিসিগত কিভাবে আমরা স্যার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটাকে কমিয়ে আনতে পারি স্যার? অনেক একটু আপনাদের একটু বড় প্রশ্নই করেছি, কিন্তু এটা জনগুরুত্বপূর্ণ। এটা ডেফিনেটলি জনগুরুত্বপূর্ণ তো বটেই। ডক্টর রায়হান আছেন, ডক্টর রাজ আছেন, রাজ ভাই বা রায়হান ভাইও শুনছেন যে জিনিসটা প্রবলেমটা হচ্ছে এখন এমন এমন ব্যাকটেরিয়া আমরা পাই যে লাস্ট মোমেন্টে, যেটা আমরা চিন্তাও করি না, বারকোল্ডেরিয়া আসে গ্রোথে। তো বারকোল্ডেরিয়া যখন আসে তখন তো ওই পেশেন্টকে দেখা যাচ্ছে ফিরে কি ওই কট্রিমক্সিজলই দিতে হয়। অন্য কোনো, তখন দেখা যায় যে কোনোমাইসিনও কাজ করে না, পলিমিক্সিনও কিছু কিছু সময় কাজ করে না। তারপর গ্রোথ হচ্ছে অ্যাক্টিনোমাইসিস, এখন এসিনোব্যাক্টার। এখন এসিনোব্যাক্টার যখন গ্রোথ আসে তখন দেখবেন যে ওই একমাত্র লেখা থাকে যে কোনোমাইসিন অথবা কোলিস্টিন বা পলিমিক্সিন বি। আর ওই আরেকটা যেটা বললাম বারকোল্ডেরিয়া আসলে তো এটাও কাজ করে না। আপনি ঠিকই বলেছেন যে এই যে যেগুলো ইউজ না করবার ফলে এগুলো দেখা যায় আবার কাজ করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে আসলে খুব এখনো সেরকম কোনো পলিসি আমাদের দাঁড়ায়নি, অ্যান্টিবায়োটিক অনেক কাজ হচ্ছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, তারপর রেজিস্ট্যান্স প্যাটার্ন গুলি দেখা। আসলে আমাদের মূল যে জায়গাটা কাজ করা উচিত, আপনি যেহেতু ফার্মাকোলজিতে আছেন, আমাদের সরকারি হাসপাতালগুলিতে বা বেসরকারি হাসপাতালে যেখানেই বলেন, সবার আগে যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে একটা রিলায়েবল ল্যাবরেটরি থাকা, যেখানে আপনি ব্লাড কালচার বলেন, ইউরিন কালচার, আপনাদের অর্গানিজম আগে আইসোলেট করতে হবে, সেনসিটিভিটি প্যাটার্নটা বুঝতে হবে। সেই সুযোগটা আপনি দেখেন ভার্চুয়ালি আসছেন। আমি যদি বলি, আপনি সরকারি বলেন বেসরকারি বলেন, রিলায়েবল কালচার করা যাচ্ছে, মাইক্রোবায়োলজিক্যালি অর্গানিজম আইসোলেট করে তার সেন্সিটিভিটি দেখা, যে কারণে ক্লিনিশিয়ানরা যেটা করেন ওনারা রিস্ক নেন না, যেহেতু কালচার রিপোর্টে কি হবে, ওটা কন্টামিনেশন হচ্ছে কিনা, রিপোর্ট কি আসবেন, ওনারা পেশেন্ট বেনিফিট চিন্তা করে প্রথমেই খুব ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, উনি ওনার পেশেন্টের রিস্ক নিতে চান না। এখন প্রশ্নটা হচ্ছে আমাদের এটা আসলে পলিসি তৈরি করতে হবে। বিভিন্ন লেভেলে বা বিভিন্ন ফোরামে যখনই আমি যাই, আমি এই কথাগুলো খুব সারফেসে নিয়ে আসি এবং খুব স্ট্রংলি বলি যে যেখানে অ্যান্টিবায়োটিক পলিসি নেই, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বিষয়ে বা ভালো ল্যাবরেটরি সেটআপ নাই, মাইক্রোবায়োলজি সেন্টার গুলি নাই, তো সেখানটায় আসলে
উই আর কন্ট্রিবিউটিং। আমার কিন্তু যেটা হচ্ছে যে এটা কিন্তু হেলথ কেয়ার প্রোভাইডাররা, যেমন আপনি ড্রাগ রেজিস্ট্যান্ট এমডিআর কিন্তু টোটালি ম্যানমেড, এখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সও কিন্তু ম্যানমেড মোস্ট অফ দ্য কেসেস। এবং আপনি দেখবেন যে ভাইরাল ইলনেসও মেরুপেনাম দেওয়া হচ্ছে, তারপর আপনার পাইপারসিন ট্রাজোভেক্টম দেওয়া হচ্ছে। সেফটি একজন তো এখন কোনো বিষয়ই না এটা। আপনি যে কোনো পেশেন্টকে ক্যাথেটার করলে সেফটি দিয়ে দিচ্ছে, যদিও সাবজেক্টের বাইরে অনেক কথা চলে আসছে, কিন্তু আমার মনে হয় যে এই মুহূর্তে এটা যদি লাগাম টেনে না ধরা হয়, তাহলে বাইরের থেকে জেনারেশনের পর জেনারেশন আমাদের জন্য কত অ্যান্টিবায়োটিক গুলো তৈরি করে দিবে। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, এটিপিক্যাল কাভারেজ, তারপর হচ্ছে আপনার অ্যানারোবিক কাভারেজ, এই যে হচ্ছে এখন কিন্তু আইসিইউতে যারা কাজ করি আমরা আমরা কিন্তু অসহায়। শেষ দিকে কিন্তু সেপসিস আমরা কিন্তু আবার কভার করতে পারছি না। দিস ইজ দ্য হাই টাইম। যদিও আলোচনা হয়েছিল প্রোবায়োটিক্স নিয়ে, আমার মনে হয় পলিসি লেভেল একটা ডায়লগ হওয়া উচিত, where we are, what we need to do, and how far we need to do. We need a immediate policy to stop injudicial use of antibiotic, and broad spectrum antibiotic should not be put easily available without the prescription of a at least registered physician or qualified physician. এই তিনটা লাইন অ্যাড করতে আমার মনে হয় না যে বড় ধরনের কোন রকম অর্থ খরচ এগুলি লাগবে, শুধু সদিচ্ছার প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার আমাদের সব জায়গায় কিছু ভিশনারি লোকজন থাকতে হবে। আমরা তো বলার কাজ বলেই যাচ্ছি, কিন্তু যারা কাজটা করবেন তাদের যদি হোমওয়ার্ক না থাকে এবং তার যদি প্রেডিকশনটা না থাকে, উনি আসলে কতটুকু করতে চাচ্ছেন। উনি যদি মনে করেন যে আমাকে 2 বছরের জন্য এক জায়গায় দেওয়া হচ্ছে, আমি গতানুগতিক ভাবে 2 বছর কাজ করে আবার যেভাবে আছে সেভাবে রেখেই চলে যাব, তাহলে কিন্তু সিস্টেমের কোনো চেঞ্জ হবে না। আপনাকে ডে 1 থেকে হোমওয়ার্ক করতে হবে। এভরি ডে আপনার জন্য ইম্পর্টেন্ট। আপনার মোটিভেশন এবং ইচ্ছা থাকলে কিন্তু এই দিস আর দ্য ভেরি ইজি থিংস ক্যান বি অ্যাডপ্টেড। আপনি ল্যাবরেটরি গুলি স্ট্রেংথেনিং করেন, কালচার সিস্টেমটাকে ঠিক করেন, রিলায়েবল ডিপেন্ডেবল ল্যাব তৈরি করেন, অ্যান্টিবায়োটিক ইউজের রেস্ট্রিকশন করে দেন, ইন্ডিকেশন অনুযায়ী রেশনাল এন্ড জুডিশিয়াস ইউজ যদি আমরা করতে পারি, তাহলে অনেকটাই রেজিস্ট্যান্স আমরা কমাতে পারবো। সেই ক্ষেত্রে এই জিনিসগুলি খুব ইম্পর্টেন্ট। আমরা পলিসি লেভেলে সবসময় বলি, কিন্তু আমাদের তো বলার কাজ, আমাদের তো আসলে ইমপ্লিমেন্ট করার মতো অবস্থা নাই। আপনাদের কাছে ভয়েস রেজ হলে সেটা আলটিমেটলি একসময় বোধহয় অন্য যারা ওই পর্যায়ে আছেন তারাও এটা শুনতে বাধ্য হবেন। ধন্যবাদ স্যার। আমরা আসলে সময়ের পিছনে দৌড়াচ্ছি, আমাদেরকে শেষ করে আনতে হবে। এখন আমি ডক্টর রায়হান রাব্বানির কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে এই প্রোবায়োটিক আমরা শুধুমাত্র কি আমাদের দৈনন্দিন খাবারের উপর নির্ভর করব, নাকি এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা কোনো প্রেসক্রাইব ফর্মে তাদেরকে দিতে বলবো? ডক্টর রায়হান রাব্বানি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার মনে হয় এই ব্যাপারে রাজ স্যার যেটা বলেছেন আমিও সেটার সাথে খুবই একমত, যে আমরা যখন প্রোবায়োটিক খাবার উপরে নির্ভর করছি সেটা আমার দৈনন্দিন জীবনে আমাকে সাহায্য করছে। কিন্তু যখন আমার দৈনন্দিন জীবনের বাইরে আমি চলে যাচ্ছি, অসুস্থ হয়ে পড়ছি, তখন অনেক ক্ষেত্রেই আমার এই প্রোবায়োটিকটা শুধু খাবার থেকে হয়তো এনাফ বা পর্যাপ্ত হবে না। তো যারা আমাদের হাসপাতালে ভর্তি থাকছেন, অ্যান্টিবায়োটিক পাচ্ছেন, অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া হচ্ছে, তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে ঝুঁকি না নিয়ে তাদেরকে যদি আমরা প্রেসক্রাইবড ফর্মে প্রেসক্রাইব দিই, ফর্মে। তো সেক্ষেত্রে অবশ্যই রোগীর লাভ হবার সম্ভাবনাই বেশি। আর অন্যদিকে কবির স্যার যেটা বলছিলেন যে এই জিনিসগুলো আসলে ফুড সাপ্লিমেন্ট, মেডিকেশন না। সো সাইড ইফেক্ট এর সম্ভাবনা কিন্তু আমার অনেক কম। তো আমি যদি কিছু পাই এই ওষুধগুলো প্রেসক্রাইব করে, আমি উপকারটা পাবো। সাইড ইফেক্ট বা অপকার পাওয়ার ক্ষতির সম্ভাবনা যেহেতু কিন্তু সুযোগ অন্য অনেক কম, দিকের আশঙ্কা অন্য কম। ওষুধের তুলনায় অনেক কম। তো সুতরাং আমার মনে হয় যে যাকে আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি অথবা অ্যান্টিবায়োটিক দেবার পরে তার অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড গাট রিলেটেড কোনো সাইড ইফেক্ট হচ্ছে, তাকে অবশ্যই প্রেসক্রাইবড ফর্মে দিতে পারলে ভালো হয়। থ্যাংক ইউ। আমরা আসলে আজকের মতো বোধহয় আমাদের এখানে থামতে হচ্ছে, আমাদের সময় এরই মধ্যে আমরা নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছি। এখানে আমরা আফতাব ইউসুফ রাজ স্যারের কাছ থেকে প্রোবায়োটিকের যে রোল আমাদের ইমিউনো মডুলেটর হিসেবে সেটা আমরা বিস্তারিত জানলাম। আহমেদুল কবির স্যার আমাদেরকে খুব সুন্দরভাবে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স এবং প্রোবায়োটিকের মাধ্যমে অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড যে
আমাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আমরা কিভাবে কমিয়ে আনতে পারি, এবং ডক্টর রায়হান রাব্বানির কাছ থেকেও আমরা তার অভিজ্ঞতা এবং তার সাজেশন আমরা জানলাম। এবং একটা বিষয় এখানে আলোচনার বাইরে মানে বিষয়বস্তুর বাইরে গিয়ে আমরা আলোচনা যেটা গুরুত্ব দিয়েছিলাম সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এই কারণে আমাদেরকে আজকে খুব গুরুত্বের সঙ্গে ভাবতে বাধ্য করছে যে কেননা আমাদের হাতে নতুন কোনো অ্যান্টিবায়োটিক নেই, কিন্তু এক্সিস্টিং ব্যাকটেরিয়াগুলো নতুন নতুন শক্তিশালী রূপে ফিরে আসছে, এবং এই অবস্থা চলতে থাকলে একসময় আমরা খুব অসহায় হয়ে পড়বো। তাই আমাদের অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার বা রেশনাল ইউজ যেটা বলছি আমরা, সেদিকে যেমন নজর দিতে হবে, একই সঙ্গে পেশেন্টের ইমিউনিটি বিল্ড আপ করার জন্য আমাদের এই ধরনের প্রোবায়োটিক উপরে আমাদের নির্ভরশীলতা তৈরি করতে হবে, যাতে আমরা অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমিয়ে আনতে পারি। কেননা অ্যান্টিবায়োটিক হচ্ছে এমন একটা ওষুধ যেটা সোশ্যাল ড্রাগ। যদি আমার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ফেল করে, সেটা আমার সোসাইটির সবাইকে এফেক্ট করবে, যেটা অন্য কোনো ড্রাগের ক্ষেত্রে এই রিস্কটা নেই। তাই এই একটা সময়োপযোগী আলোচনায় আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এই জন্য সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে স্যার আহমেদুল কবির স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার আমি সময় আর হচ্ছে না এবং আমি আপনার কাছে আবার যেতে পারলাম না। ডক্টর রায়হান রাব্বানি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ডক্টর আফতাব ইউসুফ রাজ আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে সমাপ্তিটা আনার চেষ্টা করছি। ডক্টর আদনান। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে স্যার আজকের প্রোগ্রাম স্যার আমরা এখানে শেষ করছি। স্যার আসসালামু আলাইকুম স্যার। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।